আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিমুল মহিউল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, সহকারী শিক্ষক, শিমুল মহিউল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা মানসিক কর্তৃক প্রবর্তিত নতুন সিলেবাস অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, আজকের পাঠ হচ্ছে দ্বিতীয় অধ্যায় 1, 2, 4, 6, 7 ও 10 পাঠ শিক্ষক ফল। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমরা যা শিখব, 1970 সালের নির্বাচনের ফলাফল, নির্বাচনোত্তর জনগণের প্রতিক্রিয়া বর্ণনা করতে পারবো, 7 মার্চের ভাষণ, 1978 সালের নারকীয় হত্যা, যুব নির্যাতন, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা প্রভৃতি ব্যাখ্যা করা যাবে। মুক্তিবাহিনী গঠন, কার্যক্রম, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির তৎপরতা ও ভূমিকা ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করে নেব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালি স্বাধীনতার প্রস্তুতি, 26 মার্চের বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা, মুক্তিবাহিনীর গঠন ও কার্যক্রম, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির তৎপরতা ও ভূমিকা, গণহত্যা ও নির্যাতন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটি স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছি। এই স্বাধীন ভূখণ্ড গঠনের ইতিহাস অনেক সুদীর্ঘ, অনেক সুবিস্তৃত। হাজার বছর ধরে বাঙালিরা তাদের স্বাধীনতা, স্বায়ত্তশাসন, স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই করে আসছিল। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা 1947 সালে ব্রিটিশ শাসনের ডাকপাস থেকে ছিন্ন হয়ে পশ্চিম পাকিস্তানের নামের রাষ্ট্রের অধীনে অন্তর্ভুক্ত হই। আমরা এও জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই দুটি রাষ্ট্রের মধ্যে ছিল না কোনো ভাষাগত মিল, কোনো সংস্কৃতিগত মিল, কোনো ভৌগোলিক মিল। সব মিলিয়ে একটি অসংলগ্ন, অসংলবদ্ধ, সম্পূর্ণ বিপরীত চরিত্রের দুটি রাষ্ট্রের অগ্রযাত্রা শুরু হয় 1947 সালের 14 আগস্টের পর থেকে। আমরা যে ভূখণ্ডটি অবস্থান করেছি সেটা হচ্ছে একটি তৎকালীন সময় পাকিস্তানের একটি অন্যতম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল পশ্চিম পাকিস্তানের সাথে। তো আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করতে গেলে আমাদের সুদীর্ঘ 24 বছরের ইতিহাস এর ভিত্তিতে আলোচনা করতে হবে। আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারি ছিল 1970 সালের নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে স্বতন্ত্রতা এনে দেয়। বাংলাদেশ ফর বাংলাদেশ এই মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালের নির্বাচনের ভিত্তিতে। আমরা জানি যে এই 1970 সালের নির্বাচনটি ছিল একটি অবিভক্ত পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বাঙালিরা জাতীয় এবং প্রাদেশিক পরিষদে উভয় ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। কিন্তু দুঃখজনক সত্য, পশ্চিম পাকিস্তানের সরকার পুরো বাংলার মানুষের এই গণরায়কে মেনে নিতে পারেনি। সেজন্য তারা কি করেছিল, 1970 সালের যে নির্বাচন, এটাকে বানচাল করার জন্য তারা একটা ষড়যন্ত্র করে শুরু করে। বিশেষ করে 1970 সালের নির্বাচনের ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, এই নির্বাচনে 24টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তার মধ্যে পূর্ব বাংলার অন্যতম একটি রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, এবং পশ্চিম পাকিস্তানের অন্যতম প্রধান দল ছিল পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। এবং এই নির্বাচনের ফলাফলগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে জাতীয় পরিষদে 167টি আসন আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকে জনগণ ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, এবং অপরদিকে প্রাদেশিক পরিষদে 310টি আসনের মধ্যে 298টি আসন লাভ করেছিল। যার ফলে জনগণের এই রায়কে পশ্চিম পাকিস্তানি সরকার মেনে নিতে পারেনি। পূর্ব বাংলার মানুষ জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা প্রস্তুত যখন হয়েছিল, তখনই আমাদের পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বিভিন্ন নির্যাতন, অত্যাচার চালায়। এবং এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, যে তার দলকে, তার জাতিকে একদিকে প্রস্তুত, অন্যদিকে আলোচনার দরজা পশ্চিম পাকিস্তানের সাথে আলোচনার জন্য খোলা রাখার ব্যবস্থা করেন। তো এই
আন্দোলনটা ছিল নিয়মতান্ত্রিক এবং অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কি? 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়মতান্ত্রিকভাবে যে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন সেটাই হলো অসহযোগ আন্দোলন। অসহযোগ কথাটির অর্থ হচ্ছে সব রকম সাহায্য সহযোগিতা থেকে পশ্চিম পাকিস্তানকে বিরত রাখা। এবং আমরা এখন আলোচনা করব 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার পরিস্থিতি। বাঙালির স্বাধীনতার পরিস্থিতি এই যে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে 19৭ সালের নির্বাচনের গণরায়কে কেন্দ্র করে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়মতান্ত্রিকভাবে পশ্চিম পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তরের জন্য আমন্ত্রণ জানালে তখন পূর্ব পাকিস্তানের বিশেষ করে সেনাপ্রধান ইয়াহিয়া খান তিনি এটা অস্বীকৃতি জানান এবং তিনি ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর পরামর্শে গণপরিষদের অধিবেশন 1971 সালে 1 মার্চ অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করেন। এর ফলে আন্দোলন দানা বেঁধে ওঠে এবং বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে 2 মার্চ ঢাকায় হরতাল পালন করে এবং 3 মার্চ থেকে সারা দেশব্যাপী প্রদেশব্যাপী অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এবং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করে এবং এই সময় বঙ্গবন্ধু অসহযোগ কর্মসূচি ঘোষণা করে এবং তার এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসাবে 1971 সালের 7ই মার্চ তৎকালীন সময়ে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা ইতিহাসে 7ই মার্চের ভাষণ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে যতগুলো দুনিয়া কাঁপানো ভাষণ আছে এটি নিঃসন্দেহে তার মধ্যে একটি অন্যতম ভাষণ। এই ভাষণের প্রেক্ষাপটটা আমি এতক্ষণ বললাম। এখন এই ভাষণের বৈশিষ্ট্য কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণে বলেছিলেন যে পর্যন্ত আমার দেশে মুক্তি না আসবে সে পর্যন্ত আন্দোলন সংগ্রাম খাদ্য ট্যাক্স অফিস আদালত সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে হবে। আমরা 1971 সালের 7ই মার্চের ভাষণের কিছু যুগান্তকারী বৈশিষ্ট্য দেখতে পাই। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এটি একটি মহাকাব্যিক ভাষণ। নাম্বার 2, এটি একটি অলিখিত ভাষণ। নাম্বার 3, এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার জন্য উদ্যত আহ্বান জানিয়েছেন এবং এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণকে ভাই বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা জানেন এবং বুঝেন। এবং এই ভাষণে আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি সংগ্রাম কমিটি গঠন করেছিলেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ বা কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং এই ভাষণের মূল বৈশিষ্ট্য হলো 4টি। নাম্বার 1, 1971 সালের 7ই মার্চের ভাষণের মূল বৈশিষ্ট্য হলো 4টি। নাম্বার 1, সামরিক শাসন প্রত্যাহার করা, সেনাবাহিনীকে বেরাকে ফিরিয়ে নেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। নাম্বার 4 হচ্ছে সকল হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত বিচার করা। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। তিনি অন্য জায়গায় বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভাষণের এখন আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম। গুরুত্ব বা তাৎপর্য কি? পৃথিবীর ইতিহাসে 1971 সালে 7ই মার্চের ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী একটি জ্বালাময়ী ভাষণ। এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতির সামনে সুদীর্ঘ 24 বছরের শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরেছেন। এই ভাষণে আমরা যদি বিশ্লেষণ করি গুরুত্ব, তাহলে দেখা যাচ্ছে যে তিনি 10 লক্ষ লোকের সামনে বাংলাদেশ শব্দটি ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে যে বাংলাদেশ একটি রাষ্ট্র, একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে সেটা একটা রূপ কাঠামো তিনি দিয়েছেন এবং এই ভাষণের আলোকে বাঙালিরা প্রস্তুতি নিয়েছিল স্বাধীনতার জন্য এবং তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তিনি কেন প্রত্যক্ষভাবে স্বাধীনতার ডাক দিলেন না? কারণ সেই সময় পরিস্থিতি অনুকূলে ছিল না। তিনি সুবিধাবোধ পরবর্তী পর্যায়ে 26শে মার্চ তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং এই ভাষণে বাঙালি জাতি কি করেছিল? ঐক্যবদ্ধ হয়েছিল, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল। এই ভাষণের সবচেয়ে বড় দিক হলো তিনি একটা বিভক্ত জাতিকে একটা ঐক্য মন্ত্রে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এটা একটা এই ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হচ্ছে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া।
পশ্চিম পাকিস্তান সরকারের এই ভাষণটাকে মানে দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা দেখে এবং পূর্ব বাংলার মানুষের মানে জাতীয়তাবাদী চেতনা দেখে তারা দমন করার জন্য অপারেশন সানলাইট চালায় এবং এর 1971 সালের 25 মার্চ যে নারকীয় গণহত্যা চালায় সেটাকে আমরা জানি অপারেশন সানলাইট। যখন পশ্চিম পাকিস্তান সরকার এই পূর্ব বাংলা জুড়ে এই গণহত্যা বা এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ডাক দেন। তখন রাত ছিল আনুমানিক 1:30 মিনিটে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যে তার ঘোষণাটি ছিল ইংরেজিতে, যাতে সারা পৃথিবীব্যাপী মানুষ এই ঘোষণাটা বুঝতে পারে। কারণ বাংলা যেহেতু আমাদের একটা শুধু কয়েকটি দেশের ভাষা, কয়েকটি অঞ্চলের ভাষা, কিন্তু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষায়, এজন্য তিনি ইংরেজি ভাষায় এই স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। তার এই ঘোষণায় তিনি কি বলেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তোমরা যে যেখানে আছো পাকিস্তানি শেষ সৈন্যটিকে উৎখাত না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে দাও। বাংলাদেশের সংবিধান ৫ম সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাটি মানে সন্নিবেশিত হয়েছে। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণা পেয়ে পরবর্তী পর্যায়ে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলে এবং তার এই ঘোষণাটা দেওয়ার পরেই পশ্চিম পাকিস্তান তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবর্তমানে আমরা দেখলাম এই ঘোষণাটি তৎকালীন সময় পাকিস্তান মানে আমাদের পূর্ব বাংলার ইপিআর এর ট্রান্সমিটার যোগে এই ভাষণটি প্রসারিত হয়েছিল। বিশেষ করে চট্টগ্রাম কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্রের স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ. আব্দুল হান্নান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘোষণাটি পাঠ করেন এবং পরবর্তী পর্যায়ে 27 মার্চ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন। তো এখানে একটা প্রশ্ন আসে যে স্বাধীনতার প্রকৃত ঘোষককে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে ঐতিহাসিকভাবে এটা স্বীকৃত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। তৎকালীন কোনো মানে কোনো জেনারেল বা কোনো সেনাবাহিনী সোলজার বা সৈন্যবাহিনীর প্রধান কখনো ঘোষক হতে পারেন না, স্বাধীনতার তিনি ঘোষক হতে পারেন না, যেটা আমাদের সংবিধানে আমাদের স্বাধীনতার ঘোষণায় সুস্পষ্টভাবে এটা উল্লেখ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি অস্থায়ী মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি গণযুদ্ধ। এই গণযুদ্ধ কাকে বলবো? যে যুদ্ধে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেশ মাতৃভূমি রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে তাকে বলা হয় গণযুদ্ধ। এটা কেন সামরিক যুদ্ধ নয়? কারণ আমরা যদি সৈন্যবাহিনীর প্রকৃতি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে সামরিক বাহিনীর চেয়ে বেসামরিক লোক সংখ্যা এখানে বেশি ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে গণযুদ্ধ বা জনযুদ্ধ। আমরা মুক্তিবাহিনী গঠন তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হলো এবং তার অবর্তনে তাজউদ্দিন আহমদ তিনি মুজিবনগর সরকার গঠন করলেন। তিনি বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রতিষ্ঠাতা বলা যায় এবং এই তাজউদ্দিন আহমদ এবং বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন নেতাকর্মীরা মিলে তৎকালীন সময়ে মুক্তিবাহিনী গঠন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে। বিশেষ করে আমরা জানি যে মুজিবনগর সরকারের একটি সামরিক কার্যক্রম এর অংশ ছিল এই সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা এবং এই সেক্টরগুলো মনে রাখার উপায় হচ্ছে দেখো আমাদের বাংলাদেশের মানচিত্রে আমরা যদি আমরা লক্ষ্য করি যে উপরের অংশটা হলো উত্তর, নিচের অংশটা হলো দক্ষিণ, আর এই দিকটা ডান দিকটা হলো পূর্বের অপোজিটে আছে পশ্চিম। তো আমাদের সেক্টরগুলো মনে রাখতে হবে নিচ থেকে শুরু করে। যে 1 নম্বর সেক্টর ছিল তাকে দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলাগুলো নিয়ে, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে 1 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর ছিল নোয়াখালী, আখাউড়া, ভৈরব থেকে শুরু করে হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলা নিয়ে 2 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর হলো আখাউড়া, কুমিল্লা, সিলেট, ঢাকা জেলার কিছু অংশ নিয়ে 3 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর হলো সিলেট জেলার পূর্ব অঞ্চল, কয়শাস্তাগঞ্জ থেকে পূর্ব উত্তর দিকে ডাউকি সড়ক। 5 নম্বর সেক্টরটা হলো সিলেট পশ্চিম অঞ্চল, সিলেটের ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ও ময়মনসিংহ সড়ক পর্যন্ত এই 5 নম্বর সেক্টর। এরপরে আসি শুধু একবারে
মিলে এই কয়েকটা জেলা নিয়ে 6 নং সেক্টর। 7 নং সেক্টর 6 নং সেক্টরটা হলো আমাদের বৃহত্তর রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, উত্তরাঞ্চলে মহকুমা। আর 7 নং সেক্টর হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই কয়েকটা জেলা নিয়ে 7 নং সেক্টর অন্তর্ভুক্ত হয়। এবং 8 নং সেক্টর হলো কুষ্টিয়া, যশোর, বর্তমানে ঝিনাইদহ, খুলনার কিছু অংশ। এরপর 9 নং সেক্টর হলো খুলনা জেলার দক্ষিণ অংশ, সুন্দরবন অঞ্চল, এবং আরেকটা হলো বরিশাল আর পটুয়াখালী জেলা নিয়ে এই 9 নং সেক্টর। এবং 10 নং সেক্টর দেখো একটা সমুদ্র উপকূলীয়। এই 10 নং সেক্টরে কোনো একটি ব্যতিক্রমধর্মী সেক্টর, এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এটা সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ যোগাযোগ পথ নিয়ে এই 10 নং সেক্টরটা গঠিত হয়েছে। একবারে দেখো 11 নং সেক্টরে টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলা নিয়ে এই 11 নং সেক্টরটা। এছাড়াও মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য একটি ব্রিগেড ফোর্স ছিল। ব্রিগেড ফোর্সগুলো গঠিত হয়েছিল ব্রিগেডিয়ার পদমর্যাদার জেনারেল উপাধিদের নিয়ে, নামের প্রথম অক্ষর নিয়ে। এই ব্রিগেড ফোর্সগুলো হলো যেমন কে ফোর্স, খালেদ মোশাররফ এই ফোর্সের প্রধান ছিলেন। এরপরে এস ফোর্স কে এম শফিউল্লাহ, তিনি ছিলেন এস ফোর্সের প্রধান। জেড ফোর্স মেজর জিয়াউর রহমান ছিলেন এই জেড ফোর্সের প্রধান। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল আতাউল গনি উসমানী। এছাড়াও আমরা জানি মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী ছিল, নিয়মিত বাহিনী যারা অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত, যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, এগুলো ইপিআর বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত আনসার এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনীদেরকে নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল। অনিয়মিত বাহিনী বিশেষ করে ছাত্র যুবক যারা অস্ত্র চালনা করতে জানতো না এবং পরবর্তী পর্যায়ে ভারত কিংবা অন্যান্য আমাদের দেশের অভ্যন্তরীণ সেনারা যাদেরকে প্রশিক্ষণ দিয়ে পরবর্তী পর্যায়ে যুদ্ধে অংশ নিয়েছিল তারাই হলো অনিয়মিত বাহিনী। এছাড়াও কিছু আঞ্চলিক বাহিনী গঠিত হয়েছিল, যেমন জিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, হালিম মির্জা বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরকম কতিপয় আঞ্চলিক বাহিনী গঠিত হয়েছিল। এছাড়াও মুক্তিযুদ্ধে একটা গেরিলা পদ্ধতি যুদ্ধ বলা হয় এবং অপারেশন জ্যাকপট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অপারেশন জ্যাকপট হলো যে নৌপথে পরিচালিত একটি অভিযান। এছাড়াও ক্রাক প্লাটুন, ঢাকার দুদর্শ গেরিলা দলকে বলা হচ্ছে ক্রাক প্লাটুন। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গঠন এবং বিভিন্ন বাহিনী সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির তৎপরতা ও ভূমিকা। মুক্তিযুদ্ধ আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের জনগণ ছিল 7.5 কোটি। 7.5 কোটি বাঙালির মধ্যে সবাই যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তা কিন্তু নয়। কিছু দেশদ্রোহী, কিছু ধর্মান্ধ, কিছু উন্মাদ, কিছু দুষ্কৃতকারী যারা আমাদের রাজনৈতিকভাবে আমাদের এই দেশকে বিশেষ করে বিরোধিতা করেছে এবং পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছে, এরাই হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নামে পরিচিত। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কতিপয় ভূমিকা আছে, যেমন শান্তি কমিটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে দেওয়ার জন্য 140 সদস্য বিশিষ্ট ঢাকা শহরে শান্তি কমিটি গঠিত হয়েছিল। বিশেষ করে বিভিন্ন ইসলামী নামধারী দলগুলো নিয়ে এই ঢাকা মহানগর শান্তি কমিটি গঠিত হয়েছিল। বিশেষ করে জামাত ইসলাম, নেজাম ইসলাম, পিডিপি, মুসলিম লীগ, এই সমস্ত দল নিয়ে শান্তি কমিটি, এই সমস্ত দলের প্রধান নিয়ে শান্তি কমিটি গঠিত হয়েছিল। রাজাকার শব্দটির অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। তো এরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছিল? নো, নেভার। এরা কি করেছিল যে সরাসরি পশ্চিম পাকিস্তানিদেরকে সাহায্য করেছে। এই রাজাকার বাহিনী গঠিত হচ্ছে 1971 সালে মে মাসে। খুলনায় জামাত নেতা মাওলানা একে এম ইউসুফ তিনি প্রথম রাজাকার বাহিনী গঠন করেন। এরা পাকিস্তানের কে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। এছাড়া আলবদররা হচ্ছে এরাও রাজাকারদের মধ্যে বিশেষ করে বিভিন্ন ইসলামী নামধারী দলগুলোর সশস্ত্র গেরিলা গ্রুপ। বিশেষ করে আমরা জানি পিডিপি, নিজাম ইসলাম, মুসলিম লীগ, এদের সশস্ত্র ক্যাডার দ্বারা গঠিত একটি বাহিনী আলবদর। এছাড়া আলবদরকে বলা হয় সাক্ষাৎ জন্তু। আলবদরের মতোই এটা একটা রাজনৈতিক সংগঠন। ডাক্তার মানিক আমাদের মুক্তিযুদ্ধ যখন চূড়ান্ত বিজয়ের দিকে যাচ্ছে, ঠিক তৎকালীন সময়ে পাকিস্তানের
সামরিক গভর্নর জেনারেল টিক্কা খান তিনি কি করলেন, মানে সামরিক সরকারের পরিবর্তে একজন বেসামরিক ব্যক্তিকে বসালেন প্রশাসনে, যার নাম ডক্টর আব্দুল মুতালিব মালিক। এনার নেতৃত্বে একটি মন্ত্রিসভা গড়ে তোলেন। এটা মূলত গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দিগ্ভ্রান্ত করার জন্য, লক্ষ্যভ্রষ্ট করার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য, যাতে আন্তর্জাতিকভাবে একটি মানে সহকর্মিতা পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রকে মানে অব্যাহত দিতে থাকে, এই মর্মে তারা এই ডক্টর মালিক মন্ত্রিসভা গঠিত। কিন্তু 1971 সালে 14 ডিসেম্বরের মধ্যেই এই মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করবো, গণহত্যা ও নির্যাতন। গণহত্যাটা কি? আমরা জানি যে যখন একটি কোনো জাতি বা কোনো জনগোষ্ঠীকে নিশ্চন্ন করে দেওয়ার জন্য দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে মানে যে নির্বিচারে যে হত্যাযোগ্য পরিচালনা করা হয় তাকে বলা হয় গণহত্যা। সাধারণত যুদ্ধকালীন সময়ে এই গণহত্যাগুলো বেশি সংঘটিত হয়, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো হলো গণহত্যার প্রকৃষ্ট উদাহরণ। এরকম আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানি বাহিনী আমাদের এই অঞ্চলের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যার প্রমাণ আমরা পাই 25শে মার্চের শুরু থেকে 25শে মার্চ রাতের আধারে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপর একদল হায়না, একদল মানে নরপিশাচ, যে আদিম বর্বর অসভ্য এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, সেটাই ইতিহাসে গণহত্যা। তোমরা কি জানো যে 25শে মার্চ বর্তমানে বাংলাদেশে একটি মানে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় এবং এটাকে বলা হচ্ছে কালো রাত। এবং এই গণহত্যার পিছনে যারা ছিল, বিশেষ করে তৎকালীন সময়ে সামরিক গভর্নর টিক্কা খান, রাউফ ওমর আলী, জেনারেল ইয়াহিয়া খান এবং তার এজেন্ট বিশেষ করে জেনারেল খাদিম হোসেন রাজা, এই সমস্ত সামরিক মানে বাহিনীর লোকেরা এগুলো নির্নকশা করে আমাদের এই গণহত্যার সূত্রপাত করে 25শে মার্চ থেকে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি এই গণহত্যার ফলে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে মানে গণকবর, বিশেষ করে বদ্ধভূমিতে আমরা পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছি যে হাড়গোড়, জীবন্ত বিভিন্ন ধরনের চোখ বেঁধা অবস্থায় বিভিন্ন নির্যাতনের চিহ্ন সম্মিলিত আমরা মৃতদেহ দেখতে পাই। বিশেষ করে আমাদের বিভিন্ন অঞ্চলে এরকম অনেকগুলো বদ্ধভূমি গঠিত হয়েছিল। সবচেয়ে বড় বদ্ধভূমি হল রায়ের বাজার বদ্ধভূমি। এটা ঢাকায় রায়ের বাজার, চট্টগ্রামের পাড়াতলী, খুলনার খালিশপুর সহ বা আমাদের রাজশাহী অঞ্চলে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের একটা বদ্ধভূমি আবিষ্কৃত হয়েছে। ডক্টর জওয়াহরের, শামসুজ্জামান জওয়াহরের পাশে একটা বদ্ধভূমি পাওয়া গেছে। সো এরকম ভাবে এই বদ্ধভূমিতে আমাদের সাধারণ মানুষকে গণকবর দেওয়া হয়েছিল এবং এই বদ্ধভূমিগুলো আমাদের স্বাধীনতার মানে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মর্মান্তিক কাহিনী তুলে ধরে এবং আমাদের জাতির সত্তার যে দেশপ্রেমের পরিচয়কে তুলে ধরে। এবং এই বদ্ধভূমি থেকে বেঁচে দেওয়া বিভিন্ন ব্যক্তি তাদের পরবর্তী পর্যায়ে মানে তাদের অভিমত থেকে জানা গেছে যে তারা কি করেছিল, ব্রেন দিয়ে চোখ উপরে ফেলেছিল, সাধারণত মানে গুলি করে হত্যা করা, তারপরে সে গায়ে চামড়া কেটে লবণ দেওয়া, বিভিন্ন টর্চার করে তারা আমাদের সাধারণ মানুষকে নির্যাতন ও হত্যা যজ্ঞ পরিচালনা করেছিল। সবচেয়ে বড় কথা হলো এই হত্যাকাণ্ডের কিলিং এর শিকার হয়েছিল সর্বস্তরের মানুষ, বিশেষ করে বুদ্ধিজীবী সম্প্রদায়কে তারা বেশি করে টার্গেট করেছিল। আমরা জানি যে 14 ডিসেম্বর আমাদের স্বাধীনতা যুদ্ধের 2 দিন আগে আমাদের এদেশের বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে মানে রাতের আধারে নির্মমভাবে হত্যা করে, যেমন সাহিত্যিক জহির রায়হান এবং সাংবাদিক মেহেরুল ইসলাম, সিরাজুল মনিরা সহ মানে নাজমুল হুদা সহ আরো অনেক নাম অজানা, এবং নতুনদা প্রসাদ শাহ, গোবিন্দ চন্দ্র দে সহ এরকম অনেক অসংখ্য বৃদ্ধ বুদ্ধিজীবীকে তারা রাতের আধারে মানে হত্যা করেছিল। এবং আমরা জানি যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আমাদের এই মুক্তিযুদ্ধ যাতে ঘুরে দাঁড়াতে পারে, আমাদের দেশ যাতে ঘুরে না দাঁড়াতে পারে, আমাদের দেশকে পরিপূর্ণভাবে মেধাশূন্য করার জন্য এই তারা নকশা তৈরি করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পাঠের গুলোর আলোকে আমরা এখন মূল্যায়ন কোশ্চেনগুলোর উত্তর জানবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে অভিহিত করা হয়েছে? এটা আমি আগে বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। 2 মার্চ কোথায় হরতাল পালিত হয়? ঢাকায় হরতাল পালিত হয়। গণহত্যা কি? 21টা আমি বলেছি যে
1971 সালের 25শে মার্চ থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি বাহিনী কর্তৃক যে নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল এটা ইতিহাসে গণহত্যা নামে পরিচিত। অপারেশন সার্চলাইট কি? 25শে মার্চের যে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাকাণ্ড সংঘটিত করে তার সামরিক কোড অনুযায়ী তাকে বলা হচ্ছে অপারেশন সার্চলাইট। বুদ্ধিজীবী দিবস কত তারিখ পালিত হয়? 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের মাউসি কর্তৃক একটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য অবশ্যই বাধ্যতামূলক এবং এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের স্কুল ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ তোমাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গ্রুপে আমাদের ফেসবুক পেজে এটা অলরেডি অবহিত করা হয়েছে। তো আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ে যে কোশ্চেনটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য। তোমরা এই কোশ্চেনটা যেহেতু এটা কিন্তু একটা গুরুত্ব তাৎপর্য আসলে এইরকম কোশ্চেন আসলে তোমরা এটা ধরে নিবা যে উচ্চতর দক্ষতায় সাধারণত গুরুত্ব, তাৎপর্য, বিশ্লেষণ, সংশ্লেষণ এই টাইপের মানে কথাগুলো থাকে। তো এই কোশ্চেনটা কিভাবে লিখবে, এটা মূলত যেহেতু উচ্চতর দক্ষতা, আমাদের উচ্চতর দক্ষতা লিখতে হয় মূলত জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং সংশ্লেষণ, অ্যানালাইসিস বা বিশ্লেষণের মারফতে। অর্থাৎ জ্ঞানের যে 4টা স্তর আছে এই 4টা স্তর অবশ্যই তোমাদেরকে হাইলাইট করে লিখতে হবে। যেমন উদাহরণ এখানে আসতে পারে যে 7ই মার্চের ভাষণটা মানে প্রথমে আসতে পারে 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট, 7ই মার্চের ভাষণটা আসলে কি, তারপরে হচ্ছে মানে প্রথমে আসতে জ্ঞানমূলকের অংশ হিসেবে 7ই মার্চের ভাষণটা কি, তারপরে হচ্ছে মানে প্রেক্ষাপট, তারপরে বৈশিষ্ট্য এখানে লেখা যেতে পারে, কিছু একটা বৈশিষ্ট্য লেখা যেতে পারে, তারপরে সরাসরি গুরুত্ব কি কি আমাদের বাঙালি জাতির জন্য কি কি গুরুত্ব বহন করে এই আঙ্গিকে সুন্দর করে আমাদের লিখতে হবে A4 সাইজে এবং লেখা হবে ঝকঝকে এবং কোনো প্রকার কাটাকাটি, ওভাররাইটিং কিংবা লাল পেন ইউজ করা যাবে না। এবং তোমরা আগে একটু পরামর্শ দিতে চাই যে তোমরা যেহেতু এটা আমাদের মানে তোমরা জমা দেওয়ার পর আমাদের এখানে একটা কপি থাকবে এবং এটা বোর্ড কিংবা বিভিন্ন বোর্ডের শিক্ষা বোর্ডে প্রেরিত হবে। সো এই জন্য খুব গুরুত্ব সহকারে এটা সম্পন্ন করতে হবে। তার আগে তোমরা একটু মানে রাফ করে কোনো একটা খাতায় আগে লিখে তারপরে সুন্দর করে বসে মানে লিখতে হবে, যাতে মানে কোনো ডিস্টার্ব ফিল না করবে এবং এমন নিরিবিলি জায়গায় শান্ত শিষ্ট পরিবেশে তোমাদেরকে এটা অত্যন্ত মনোযোগের সাথে লিখতে হবে। প্রথমে বলি কভার পেজে কি দেওয়া থাকবে, প্রথমে একটা আমাদের নির্ধারিত কাজের শিরোনাম থাকবে, তারপরে স্কুলের নাম থাকবে, তোমাদের নাম থাকবে, রোল থাকবে, আমাদের এবং তারিখটা অবশ্যই লিখতে হবে। তো তোমাদের বিশেষ করে এটা প্রথম ক্লাস ছিল, এরপরে আমাদের আরেকটা ক্লাস আমরা ইনশাআল্লাহ পাবো তোমাদের 7 তারিখের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সেই আগে আমি তোমাদের সুবিধার্থে 2টা ক্লাসে সাজিয়েছি। দ্বিতীয় অধ্যায় মিলে একটা ক্লাস আর একটা প্রথম অধ্যায় মিলে একটা ক্লাস। এই দুইটা ক্লাস মিলে আমরা সুন্দর করে আমাদের ক্লাসের আগে এবং সবচেয়ে বড় কথা পাঠ্য বইটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে এবং প্রাসঙ্গিক কথা লিখতে হবে, কোনো অপ্রাসঙ্গিক কথা লিখবে না দয়া করে। এবং অতিরিক্ত তথ্য বিশেষ করে ওই প্রাসঙ্গিক হলে অতিরিক্ত তথ্য দেওয়া যেতে পারে, দ্যাট ইজ নো প্রবলেম। এখানে এখন তোমাদের কোশ্চেন আসছে স্যার পয়েন্ট পৃষ্ঠা লিখো। দেখা যাচ্ছে যে একটা যেহেতু এটা হচ্ছে উচ্চতর দক্ষতা, এখানে মোটামুটি দেখা যাচ্ছে 4-5 পেজ লিখলেও সমস্যা হবে না, যদি তথ্য মানে সঠিক থাকে সমস্যা হবে না। তো সর্বোপরি নেক্সট ডে আমাদের ক্লাস থাকবে প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম। যেহেতু এই অধ্যায়টা সম্পূর্ণটাই দেওয়া আছে, সো সম্পূর্ণটাই তোমরা ভালো করে দেখবে এবং আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে অভিনন্দন এবং আবারও পুনরায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।